প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু দেখো। আজকে অলরেডি 2টা ক্লাস নিলাম, 3 নাম্বার ক্লাস চলতেছে। দেখো বোর্ড ক্লিয়ার কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। তোমরা লিংকটা মেসেঞ্জারে শেয়ার করো, তোমরা লিংকটা তোমাদের ক্লাসমেটদের মেসেঞ্জারে শেয়ার করো। ক্লাসের লিংকটা মেসেঞ্জারে সবাইকে শেয়ার করো তোমাদের ক্লাসের, ওরা আসুক। আর স্টুডেন্ট সংখ্যা তো দিনের দিন দেখতেছি ভালোই কমতেছে, গুরুত্ব নাই। ওকে, তাহলে আমরা শুরু করি, কারণ আমাদের ক্লাস টাইম তো কম, সময় নষ্ট করে লাভ নাই। যারা পরে আসবে আমরা শুরু করি। আমরা মনে হয় 2 পর্যন্ত করেছিলাম, 3 থেকে শুরু হবে। প্রশ্ন তো তোমাদের কাছে দেওয়াই ছিল আগে থেকেই। 3 এর পর দেখো এখানে বলেছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বি কে বিস্তৃত করো। প্যাসকেলের ত্রিভুজ সূত্র তোমাদের জানাই আছে। তারপর আমি আঁকি প্যাসকেলের ত্রিভুজ সূত্র যখন n ইকুয়াল টু, তাহলে এখানে n ইকুয়াল টু কত, যেহেতু b কে বিস্তৃত করতে বলছে তাহলে b এর উপর পাওয়ার আছে 5, তাহলে এখানে যখন n ইকুয়াল টু 5, দেখো এটা তো আমরা জানি যে n এর মান যত হবে তার চেয়ে একটা পদ বেশি আসবে আমাদের এর মধ্যে, একটা পদ বেশি। তাহলে শুরুটা ছিল 1 দিয়ে, এখানে 1 1 1 এরকম ভাবে ছিল। তারপর এখানে দেখো 1 আর 1 যোগ করলে এখানে হলো 2, আর এখানে হলো 1, এখানে হলো 1। আবার এই 1 আর 2 যোগ করলে হয় 3, এইটা যোগ করলে হয় 3, এখানে 1, এখানে 1। তারপর আবার 1 আর 3 যোগ করলে কত হয় 4, 3 3 6, আর এখানে 4, আর এখানে 1, এবং এখানে 1, 1 2 3 4 5, 5টা হয়েছে। তার মানে এখনো হয় না, আরো একটা লাগবে। আর আবার পদ সংখ্যা 6টা হবে, এখানে 5টা পদ হলো, তার মানে n ইকুয়াল টু 4 হলে এটা ঠিক ছিল। এখন 4 6 এ 10, 4 6 এ 10, 5 1, আর এখানে 5 1 1 2 3 4 5 6, এখন 6টা হয়েছে। তার মানে n ইকুয়াল টু যখন 5 হবে তখন আমাদের পদ হবে 6টা, তাহলে আমি ওখানে আটকে যাব আর কি। তাহলে সুতরাং b হলো 1 - 2x টু দি পাওয়ার 5, 1 - 2x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, মানে এটাকে আমি সূত্রে বসিয়ে দেব। তাহলে এখানে দেখো এখানে মূলত এই সহগগুলো কিন্তু আছে nc, আমরা লিখি না যে ncr, এই যে ncr এর পরিবর্তে কিন্তু এই সহগগুলো লিখবো, আর বাকিগুলো কিন্তু সেম ভাবে সূত্রে লিখে যেতে হবে। শুধু এখানে আমরা সহগগুলো কিন্তু এখানে পাবো, তোমাদের মনে থাকার কথা। দেখো তাহলে এখানে 1 থাকবে, 1 এর জায়গায় 1 থাকবে, এই যে এখানে 1 ছিল 1 থাকলো। তারপর সূত্রের কি, আমরা সূত্রে হলো প্লাস, তারপর 5, এখানে তো 5 ইনটু, তারপর কি সূত্রে কি ছিল দেখো nc1, আর এখানে nc0 ছিল, এটা nc1 ছিল। nc1 এর পর এখানে 1 থাকলে তো কোনো কিছু লিখে না, শুধু আমরা দ্বিতীয়টা উপরে লিখবো পাওয়ার, সেটা কত পাওয়ার হবে। এই সূত্রটা মনে করে দেখো ncr, এটা মানে হলো কত, আমরা যখন উপরেরটা হলো n, নিচেরটা হলো এটা 0 থেকে যখন আসে তখন 0 হলে এই মানটা আসবে, আর যখন 1 বসাবো তখন যেহেতু 5 এটা আসবে, আবার 2 বসালে এটা আসবে।
আর নরমালি আমাদের এটার পর সূত্রটা ভাঙার পর যে সূত্রটা লিখি সেটা কিন্তু 1 থাকলে 1 এর উপর কিছু লিখি না, আর তারপর x বা y যাই থাকুক সেটার উপর পাওয়ারটা আমরা লিখতে হয় যে এখানে আর এই কাজটা করে যেতে হবে। তাহলে এখানে r এর মানটা এখানে যা লিখি এখানে তাই লিখে যেতে হবে। তাহলে দেখো 5 এর জায়গায় 5 থাকলো, আর এখানে -2x টু দি পাওয়ার 1, কারণ এখানে প্রথমে 1 হবে তারপর 2 হবে, আবার প্লাস তারপর 10 -2x টু দি পাওয়ার 2 প্লাস আবার 10 -2x টু দি পাওয়ার 3 প্লাস তারপর আবার 5 -2x টু দি পাওয়ার 4 প্লাস 5 এর পর আবার 1 তো লিখতে হয় না, সেটা হলো 1 লিখলাম, 1 ইনটু -2x টু দি পাওয়ার 5। তাহলে এখানে পাওয়ার সর্বোচ্চ 5 পর্যন্তই যাবে। তাহলে কয়টা টার্ম হলো? 1 2 3 4 5 6টা টার্ম হবে, 6টা টার্ম লিখছি। হ্যাঁ ওকে, এখন দেখো এখন এগুলো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে आंसरটা চলে আসবে। 1 1 এই থাকবে, আর এখানে মাইনাস থাকাতে পাওয়ার কিন্তু বিজোড়, বিজোড় থাকলে মাইনাসটা বামে চলে আসবে, তাহলে -10x -5 দুগুণে 10x, আর এখানে যোগ থাকাতে এটা কি প্লাস হয়ে গেল, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 40 প্লাস 40x স্কয়ার। আবার এখানে বিজোড় পাওয়ার, তাহলে এখানে মাইনাস থাকবে, মাইনাস হলে 3 কিউবেল 80 80x কিউব -80x কিউব, এটা হয়ে গেল। এখন এখানে 4 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, 16 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 16 80, তাহলে এটাও 80 প্লাস 80x টু দি পাওয়ার 4, আবার এটা আবার মাইনাস আসবে যখন পাওয়ার 5 5 মাইনাস থাকলে হলো সরি মাইনাস পাওয়ার 5 থাকলে হলো মাইনাসটা বামে আসবে, এবং 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32, তাহলে -32x, এটা সমান উপরে লিখে দেই, এটা একটা বাকি আছে -32x, -32x টু দি পাওয়ার 5 লিখে দিলাম, ছোট করে লিখলাম। এখানে হলো -32 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5, মানে 2 টু দি পাওয়ার 5 ছিল সেটা ভেঙে ফেলছি। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ দেখো বুঝতে পারছো কিনা? দেখো লাস্টে এখানে লিখছি -32x টু দি পাওয়ার 5, তাহলে এখানে মুছে লিখি, এখানে না দেখা গেলে এটা আমি নিচে লিখি, এখানে -32x টু দি পাওয়ার 5, এটা হলো অ্যানসার। তাহলে এটা হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্রে আমরা বিস্তৃতি করছি। হ্যাঁ তোমরা লেখা শেষ হলে আমাকে কমেন্টে জানাবা যে লেখা শেষ। হ্যাঁ খ নাম্বারটা বলা আছে কি দেখো, যে অসীম গুণোত্তর ধারায় সূত্র প্রয়োগ করে a কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, মানে a কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে a সমান 1.103 পৌনঃপুনিক। তাহলে এটাকে আমাদের প্রথমে কি অসীম ধারা বানাইতে হবে, বানিয়ে তারপর আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথম কাজটা দেখো, a সমান এখানে 1 প্লাস 0.103, এটা লিখতে পারি। দেখো 1 প্লাস পৌনঃপুনিকের ডানের গুলো আলাদা করে দিলাম, তাহলে এখানে আবার ইকুয়াল টু দিয়ে 1 প্লাস, এটাকে আমি ভাঙতে পারি, সেটা কিভাবে ভাঙবো? 0.103 এভাবে চলতেছে, এটা কিন্তু আজীবন চলতে থাকবে, এটাও আমরা জানি। এখন হলো আসল কাজ, সেটা হলো ধারায় প্রকাশ করবো, সেটা হলো 0.103 প্লাস 0. দেখো এখানে 3টা ঘর লিখছি, তাহলে 3টা শূন্য দিয়ে পরে আবার 103 লিখতে হবে, প্লাস এখানে আছে 6টা সংখ্যা, 6টা শূন্য দিতে হবে, 0.0000 6টা শূন্য দিয়ে 103 প্লাস ডট 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 ডট, এটা অসীম ধারা পর্যন্ত যাবে। এটা হলো তোমার সেই অসীম ধারা। এই 1টাকে বাদ দিতে হবে, 1টা ছাড়া বাকিটুকু হলো অসীম গুণোত্তর ধারা, 1টা পরে যোগ করে দিতে হবে। উঠাও
যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এখন এখানে এই ওয়ানটা ছাড়া বাকিটুকু নিতে হবে, ঠিক আছে? এখানে 0.103 প্লাস 0.000103 প্লাস 0.000000103 প্লাস ডট ডট ডট। হ্যাঁ, একটি অসীম গুণোত্তর ধারা যেখানে, হ্যাঁ, তাহলে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ এ সমান কত 0.103, তারপর সাধারণ অনুপাত আর সমান কত হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, তাহলে কত আসে দেখো 0.000103 ডিভাইডেড 0.103 সমান 0. কত আসে 001 আসার কথা, 103 ডিভাইডেড 103 0.001। তাহলে এখানে আর এর মানটা পেয়ে গেছি। তাহলে এখন কি করতে হবে, অসীম গুণোত্তর ধারায় যে অসীমতক সমষ্টি বের করতে হবে। সুতরাং অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান কত আসে, অসীমতক সমষ্টির সূত্র কি, a বাই 1 মাইনাস r, এটাও সূত্র তোমাদের মুখস্থ আছে। সমান a কত আসলো 0.103 আর 1 মাইনাস r হলো 0.001। এখন এটা সমান কত আসে, উপরে 103 থাকলো 0.103 ডিভাইডেড হলো, এটা থেকে এটা বিয়োগ করো, 1 থেকে বিয়োগ করলে কত থাকে 0.99999, মানে 3টা 9। তাহলে এখানে আমরা শুধু বের করছি ওই অসীম যে গুণোত্তর ধারায় বিস্তৃতি করলাম সেটাকে আমরা বের করলাম, সেই মানটা হলো এটা। এখন আমরা এটাকে ভাগ করলে কত আসে দেখো, পয়েন্ট পয়েন্ট যদি উঠিয়ে দেই 1.103 ডিভাইডেড, এটাকে যদি আমরা ভগ্নাংশ প্রকাশ করি তাহলে উপর হলো 103, নিচে হলো 999। এটা মানে হলো উপরে 103, নিচে হলো 999। উপরে লিখি, সুতরাং a সমান 1 প্লাস এটুকু, মানে যে 1 এর জায়গায় 1 থাকবে, আর এটা তো মান বের করলাম সেটা হলো 0.103 ডিভাইডেড 0.999, মানে হলো 1 প্লাস 103 বাই 999। এখন এটাকে আমরা যোগ করে দিব, যোগ করলে কত হয় 999, মানে এটা সরাসরি আমরা বলতে পারি এক সমস্ত আর কি, এক সমস্ত এটা হবে। তারপর সমস্তটা ভেঙে ফেলি, 999 যোগ হলো 103 সমান আসে 1102। 999 দেখো, বুঝতে পারছো কিনা, এটাই হলো সেই মূলদীয় ভগ্নাংশটা। হ্যাঁ, ঠিক আছে। 1102 মানে 1102। এবার আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, ও সাউন্ড হচ্ছে, জানালা খুলে রাখছি তো বাইরে থেকে সাউন্ড আসতেছে। কথা শোনা যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ, উঠাও উঠাও। হ্যাঁ, লেখা হয়েছে কিনা দেখো।
তাই এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে এভাবে করতে হবে। অসীম গুণোত্তর ধারায় কি করে প্রকাশ করে তারপর করতে হয়। তারপর সি কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করে তার সাহায্যে আসন্ন মান বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা সি কে বিস্তৃতি করব, সেটা কত পর্যন্ত? পঞ্চম পদ পর্যন্ত কিন্তু বিস্তৃতি করব আমরা সি কে। এখন দেখো গ নাম্বারটা দেখো, সি সমান 3 মাইনাস x স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 7। তাহলে এখন এটাকে আমরা বিস্তৃতি করব দ্বিপদী উপপাদ্যের সাহায্যেই। কিন্তু আমরা সবগুলা পদ লিখবো না, আমরা লিখবো মাত্র 5টা পদ। তাহলে প্রথম পদ তো জানি, সূত্রটা মনে আছে না তোমাদের, যে এটা যদি x হয় আর এটা যদি y হয় তাহলে প্রথমে হলো কত? x টু দি পাওয়ার n, এটা যদি n হয় তাহলে 3 টু দি পাওয়ার 7, তারপর হলো প্লাস nc1 মানে হলো 7c1, আর 3 টু দি পাওয়ার কত হবে? 7 মাইনাস 1 এবং মাইনাস x স্কয়ার বাই 4 টু দি পাওয়ার হবে 1। এটা হলো 2 নাম্বার পদ, প্লাস nc2, এটা হলো তৃতীয় পদ। আমরা লিখতেছি 3 টু দি পাওয়ার, এখানে 7 মাইনাস 2 হবে, আর মাইনাস x স্কয়ার বাই 4 টু দি পাওয়ার হবে 2, প্লাস nc3 3 টু দি পাওয়ার 7 মাইনাস 3 মাইনাস x স্কয়ার বাই 4 টু দি পাওয়ার 3। তাহলে পদ লিখছি আমরা এখন পর্যন্ত 1টা 2টা 3টা 4টা, আরেকটা পদ লিখলেই শেষ হয়ে যাবে। প্লাস n তো হবে না, n এর জায়গায় আমরা 7 তো জানি, এখানে n লিখে ফেলছি, এটা 7 হবে। 7 তো আমরা n এর মান জানি, এখানে হলো 7c4 3 টু দি পাওয়ার 7 মাইনাস 4 মাইনাস x স্কয়ার বাই 4 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এভাবে চলতেছে সমান। এখন আমরা 3 টু দি পাওয়ার 7 এটাকে ভেঙে ফেলি, কত আসে? ক্যালকুলেটরের অঙ্ক, 2187, আর এখানে হলো যেহেতু পাওয়ার এখানে 6 আর এখানে -1, তাহলে একটা মাইনাস আসবে। আর আমরা এটা মুখস্থ মনে রাখবা, যদি মাঝখানে মাইনাস থাকে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবেই যাবে। তাহলে প্রথমটা যেহেতু প্লাস, দ্বিতীয়টা মাইনাস হবেই। এখন আমরা ক্যালকুলেশন করে মানগুলো লিখে ফেলি। তাহলে এখানে 7c1 মানে তো 7ই হবে, আর এখানে 3 টু দি পাওয়ার 6, তাহলে 7c1 এর সাথে গুণ হবে 3 টু দি পাওয়ার 6, $5103, এবং এটাকে ভাগ করতে হবে, আর আছে যে 5103 x টু দি পাওয়ার 2 ডিভাইডেড হলো 4, তারপরে প্লাস তারপর দেখো এখানে 7c2, এটাও ভাঙ্গি, এখানে ভাঙলে কত হয় এটাও লিখবে। এটা 3 টু দি পাওয়ার 5 হবে। 3 টু দি পাওয়ার 5 সমান কত সেটাও আমরা ক্যালকুলেটরে হিসাব করব। তাহলে 5103 এই হয় এখানেও, কারণ 7c2 মানে হলো 21, আর 3 টু দি পাওয়ার ওটা হলো ভাঙলে হয় 3 টু দি পাওয়ার 5 যা আসে সেটা গুণ করলে হয় 5103, আর x টু দি পাওয়ার কত হবে? এখানে 4 হবে, আর নিচে হলো 4 4 16, তারপর আবার মাইনাস হবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস এভাবে যায় আমরা জানি। এটা ভাঙে, এটা 7c3, মানে 7c3 সমান, তোমরাও ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেটর করে দেখো আমার হিসেবে ভুল হয় কিনা, কারণ অনেক সময় তাড়াহুড়া করে করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। গুণ 3 টু দি পাওয়ার এখানে হবে 4,
2835, তাহলে এটা হলো 2835 x টু দি পাওয়ার কত হবে 6 হবে, আর নিচে হলো 4 কিউব মানে হলো 64 লিখলাম। তারপর আবার প্লাস হবে, লাস্টেরটা আমরা লিখতেছি 5 নম্বর টার্মটা, তাহলে এখানে হলো 7c4 আবার 3 টু দি পাওয়ার 3 হবে, এখানে 7c4 35 গুণ 3 টু দি পাওয়ার 3 মানে 27 945, তাহলে এটা হলো 945 x টু দি পাওয়ার কত হবে 8 ডিভাইডেড হলো 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 মানে হলো 256 256 প্লাস ডট 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 এবার চলতেছে। দেখো এখানে মানগুলো যে বের করছি কোনো ভুল আছে কিনা একটু দেখে নিও, আমরা বিস্তৃতিটা করছি এখানে কোনো মানে ক্যালকুলেটরে তোমরা সবাই দেখো যে কারো মানে এই মানগুলো ঠিক আছে কিনা, আমি যে মানগুলো লিখছি তোমাদের মানগুলোর সাথে মিল আছে কিনা সেটা একটু দেখে নিও, কারণ ক্যালকুলেটর ব্যবহারে অনেক সময় ইনসিনসিয়ারিটি ভুল হয়ে যায়, মানে সিনসিয়ার না থাকলে। দেখো এলপি হলো পারমুটেশন আর সি হলো কম্বিনেশন, আমরা যে এটা দ্বিপদী বিস্তৃতি হলো কম্বিনেশন আর কি সি দিয়ে ব্যবহার করি, এখানে সি ব্যবহার করতে পারো অনেকভাবে ব্যবহার করা যায়। সি ব্যবহার করা যায় এরকম উপরে ধরো এখানে এন আর এভাবে লেখা যায়, অথবা এন সি আর এভাবে লেখা যায়, এটা একই মিনিং এবং এটার ভাঙা সূত্রটা একই রকম, তবে পি আলাদা জিনিস। পিটা তোমরা যদি বুঝতে চাও আমি এই অঙ্কটা শেষ করে তারপর পিটা বোঝাবো, পি কি এবং সি কি এটা ক্লিয়ার করে দিব আমি আগে, এগুলা এই অঙ্কটা শেষ করে তারপর তোমাদের পি এবং সি নিয়ে একদম ডিটেইলস বোঝাবো, সমস্যা নেই, এটা আমরা শেষ করি আগে। তাহলে এখানে বিস্তৃতি হয়ে গেল, আমাদের বিস্তৃতি করতে বলছে পঞ্চম পদ পর্যন্ত, আমরা পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করলাম। হ্যাঁ, তাহলে এখন আমাদের মান বের করতে হবে 2.99 টু দি পাওয়ার 7, এটার আসন্ন মান বের করতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা এক পর্যন্ত থাকলো, এখন আমরা বাকি অংশটুকু করি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো তোমার মান বের করতে হবে 2.99 টু দি পাওয়ার 7, আর এখানে আছে 3 মাইনাস x স্কয়ার বাই 4। হ্যাঁ, এখন দেখো এখানে যে মানটা আসে যে এখন বা এখানে যে 3 মাইনাস x স্কয়ার বাই 4 ইকুয়াল টু হবে 2.99, এটা আমাদের বসে এখান থেকে x এর মান বের করব বা x স্কয়ার এর মান বের করলে হবে, বা x স্কয়ার বাই 4 সমান কত আসলো এখান থেকে 3 মাইনাস 2.99। দেখো এখানে মাইনাসটা ওই পাশে নিয়ে গেছি প্লাস করে, এটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসছি, তাহলে আমাদের এটাই মান আসে। তাহলে এখান থেকে আমরা বা x স্কয়ার সমান এখানে বিয়োগ করে দেই, বিয়োগ করলে থাকে 0.01 নাকি, বিয়োগ করে দেখি 3 মাইনাস 2.99 0.01, তাহলে এখানে x স্কয়ার এটার সাথে আবার 4 গুণ হবে সমান, তাহলে আমরা x স্কয়ার মানে রেখে দিই, সমস্যা নাই, এটা গুণ 4 0.04। এখন আমরা এই যে মানটা পেয়েছিলাম এখানে আমরা x এর জায়গায় কত বসাবো, এই 0 x স্কয়ার জায়গায় x এর জায়গায় না x স্কয়ার জায়গায় 0.04 বসাবো, বসালে আমাদের অ্যানসারটা চলে আসবে। এতটুকু উঠাও, এতটুকু উঠানো শেষ করো, তারপর বলতেছি আমরা, একটু লেখা শেষ করো। হ্যাঁ, এতটুকু লেখা শেষ করো। তাহলে এখানে x স্কয়ারের পরিবর্তে আমরা মান বসাবো আর কি, সুতরাং লিখে দেই, এটা তো আশা করি লেখা হয়েছে। সুতরাং যে 2.99 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, মানে আমাদের যে মানটা বের করতে বলছে সেটাই বের করব, সমান, তাহলে এখানে এই রাশিটা আমাদের মান বসিয়ে দিব যে বিস্তৃতিটা করেছিলাম সেখানে 2187 মাইনাস
5103 ইনটু হলো এক্স স্কয়ারের মান হলো 0.04 ডিভাইডেড হলো 4 প্লাস এখানে আবার 5103 ইনটু এখানে x টু দি পাওয়ার 4 আছে, তার মানে এখানে যে মানটা আছে সেটাকে স্কয়ার করে দিতে হবে। x স্কয়ারের মানটা আমরা বের করছি, 04 কে আবার স্কয়ার করতে হবে, ভাগ করতে হবে 16 দিয়ে, তারপর আবার মাইনাস এখানে 28 35 আর x এর মানটা এখানে x টু দি পাওয়ার 6, তার মানে x স্কয়ার কিউব হবে, তাহলে 0.04 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 64, লাস্টেরটা আবার প্লাস 945 x টু দি পাওয়ার এখানে 8 আছে, তাহলে এখানে 0.04 টু দি পাওয়ার 4 হবে ডিভাইডেড 256। আর বাকিগুলো তো আমরা লিখবো না, কারণ আমাদের তো বসাইতে বলছে 4টা পদ পর্যন্ত, 5টা পদ পর্যন্তই সমান। এখন এগুলো ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখো কত মান আসে, সেটা আমি সরাসরি লিখে দেই। 2.99 টু দি পাওয়ার 7 সমান 2136.4774 এমন আসার কথা। তোমরা ক্যালকুলেশন করে দেখো, এখানে 5 এমন আসবে আর কি। তোমরা এগুলা ক্যালকুলেশন করে দেখো, এই মানটা আসবে। এটা আমরা কিভাবে বের করছি, সেটা হলো যে মানটুকু বের করতে বলছে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে লিখে ফেলছি আর কি। আলটিমেটলি ভাঙলে এটাই আসবে। হ্যাঁ, এখন এটা শেষ করো, আর আমরা এই যে পারমুটেশনটা নিয়ে কথা বলি। দেখো যে এখানে এ বি আর সি, দেখো এখানে 3টা অক্ষর আছে, আমি এই 3টা অক্ষর থেকে আমি সাজাবো। এই 3টা অক্ষরকে আমি দেখো সাজাইতে পারি কিভাবে। একটা হলো এ বি সি, এটা সাজালাম, ঠিক আছে। যে 3টা থেকে আমি 3টি নিলাম, 3টা আছে, 3টা থেকে আমি 3টি নিলাম, 3টি নিয়ে সাজালাম। তাহলে আমি কিভাবে সাজাইতে পারলাম, এই যে একভাবে, এটা হলো একটা উপায়ে সাজাইতে পারলাম। এটা কিন্তু আর সাজানো যায় না। তার মানে এটা হয়ে গেল কি 3C3, এটা হলো 3C3 আর 3P3। এটা মানে হলো এটাকে আমি কত ভাবে সাজাতে পারি, দেখো এ বি সি এভাবে পারি, আবার এ সি বি এভাবে পারি, আবার সি এ বি এভাবে পারি, আবার সি বি এ এভাবে পারি। দেখো আবার এ কে সামনে রাখছি, বি সি সি বি সাজাইছি, সি কে সামনে রাখছি এ বি, এবার বি কে সামনে রাখবো, বি বি এ সি, আবার বি সি এ। দেখো কত ভাবে সাজাইছি আমরা, 6 ভাবে, 3P3। এখন এটা দেখো আর সাজানো যায় না, তাহলে 3P3 মানে কত আসবে, দেখো 6, এটা মানে আসবে 6 আর এটা মানে আসবে 1। তোমরা একটু করে দেখো, ক্যালকুলেটরে মান বের করে দেখতে পারো, আবার তোমরা সাজাও দেখতে পারো। এটা হলো পারমুটেশন আর এটা হলো কম্বিনেশন। কম্বিনেশন মানে হলো আমরা বাছাই করতে পারবো, এখানে 3টা আছে, 3টায় বাছাই করতে পারবো একবারই, একভাবে বাছাই করতে পারবো। আর এখানে 3টা থেকে 3টাই নিলাম, তাই বাছাই করলেও এখানে নিজেদের মধ্যে আবার সাজবে এরা। মানে পি এর কাজটা হলো নিজেদের মধ্যে একটা সাজসজ্জা হবে, আর সি এর মধ্যে নিজেদের মধ্যে কোনো সাজসজ্জা হবে না। বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি একটু আমাকে মিনহাজ জানিও, বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানিও, যে পি এবং সি এর মধ্যে যে পার্থক্য সেটা বললাম। মানে পি মানে হলো ওরা আবার নিজেদের মধ্যে সাজবে। যেমন 2টা করে যদি নেই, যে এ এবং বি, এখান থেকে আমি 2টা করে নিলাম, তাহলে এ বি এটাই নিতে পারবো, এটা হলো কম্বিনেশন। কিন্তু পারমুটেশন যদি হয়, তাহলে এটা দেখো আমরা এ বিও নিতে পারি, আবার বি এ এটাও নিতে পারি। তার মানে এখানে 2টা হবে, তার মানে যদি 2P2 বলি, 2P2 সমান হয়ে যাবে 2, আবার 2C2 হয়ে যাবে 1। এটা হলো 2C2। এটা ক্লিয়ার কিনা দেখো। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে কারো, আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবে। যদি কারো জিজ্ঞাসা থাকে এখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো।
আর যদি জিজ্ঞাসা না করতে পারো তো আমরা 4 নম্বরে চলে যাব, 4 নম্বর প্রশ্নে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্যামিতি থেকে, এটা ভালোভাবে এগুলো একটু বুঝতে হবে। 4 ক, 4 কতে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 2 সেন্টিমিটার হলে ত্রিভুজের মধ্যমাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। এরকম একটা সূত্র তোমরা প্রমাণ করছো, দেখো মনে আছে কিনা তোমাদের সূত্রটা? এরকম 3a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 4d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। এরকম কোন সূত্র পড়ছো কিনা মনে করে দেখো তো। তোমাদের এরকম কোন সূত্র করার কথা মনে থাকলে আমাকে জানাও কমেন্ট করে, পড়ছো কিনা। এটা প্রমাণও আছে তোমাদের যে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান, মানে a b c হলো বাহুর দৈর্ঘ্য, d e f হলো যে মধ্যমা সমূহ, মধ্যমাগুলোর। হ্যাঁ, অনেক সুন্দর। এবং যদি কারো মনে না থাকে, দেখো এটা মনে রাখার উপায়টা আমি তোমাদের বলি। অনেক সময় মনে করতে পারো বড় একটা ইকুয়েশন খুব মানে ভুলে যাই। তোমরা এই যে 3 এবং 4 এই সংখ্যা দুটো মনে রাখবা। 3 এবং 4, এবং 3 কার সাথে গুণ হবে, 4 কার সাথে গুণ হবে, এটা মনে রাখার উপায় হলো, আমরা জানি কি মধ্যমা, এখানে দেখো এই যে মধ্যমাগুলো সাধারণত কি হয়, বাহু থেকে ছোট হয়। কারণ হলো দেখো এভাবে ধরে নিবে আর কি, যে একটা বাহু এই যে মধ্যমা, নরমালি দেখো এই বাহু থেকে কিন্তু মধ্যমা বড়, কিন্তু এই বাহু থেকে কিন্তু ছোট। তাহলে একটা এভারেজ যদি করি আমরা, তার মনে করতে পারবা যে বাহুটা অবশ্যই মধ্যমা থেকে কি বড়। ওই ওই চিন্তাটা মনে রাখলে এটা ভুল মানে কোনোদিন। আমাদের বাসাটা হলো একদম মেইন রোডের পাশে, তো এজন্য রাস্তার যত ইয়ে আছে সবই আমাদের রুম থেকে ভালোই ক্লিয়ারলি শোনা যায়। রাস্তাঘাটে কোনো মাইকিং হলে সেটাও চলে আসে। হ্যাঁ, তাহলে এটা হলো সূত্র। এখন যদি সমকোণী ত্রিভুজ হয়, দেখো আবার যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। দেখো এখানে যে কাজটা করছি, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে c স্কয়ার। এটাও কিন্তু আমরা জানি। দেখো যদি সমকোণী ত্রিভুজ হয় এটাও জানি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার পরিবর্তে আমরা c স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আসলো দুইটা c স্কয়ার, তার মানে 6c স্কয়ার সমান 4, 6c স্কয়ার সমান 4b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস f স্কয়ার। তাহলে c এর মানটা দেওয়া আছে, c এর মানটা দেওয়া আছে 2, তাহলে 2 স্কয়ার সমান 4 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। তাহলে 4 4 কেটে দেই, তাহলে সুতরাং d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার সমান কত আসলো? 6 আসলো आंसर। বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ, তোমরা ঘোষণা শুনছো না? এটা হলো আমাদের, আমার বাসাটা হলো একদম মেইন রাস্তার সাথেই, যেজন্য রাস্তা দিয়ে গাড়ি শব্দ প্লাস বিভিন্ন মাইকিং করে যদি যায় তাহলে সবই আমরা রুম থেকে খুব ভালোভাবে শুনতে পাই। রাস্তার পাশে থাকলে একটা সমস্যা, আবার সুবিধা আছে, বাসা থেকে বের হয়ে রিকশায় উঠে যায় বা সিএনজিতে উঠে যায় বা যেভাবে হোক বাসা থেকে বের হয়ে আমরা উঠে যাই। এটা হলো আমাদের সুবিধা আছে, আবার অসুবিধাও আছে রাস্তার পাশে বাসা থাকলে। হ্যাঁ, বুঝতে পারছো কিনা দেখো।
এখানে প্রমাণ করতে বলেনি, আমরা তো প্রমাণ করিনি, আমরা তো জাস্ট মান বের করতে বলছে যে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি। তাহলে যে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি বের করলাম, আমরা একটু ডিটেইলস দেখিয়ে দিলাম আর কি কিভাবে করি। তোমরা যদি সরাসরি যদি এই সূত্রটা ব্যবহার করো তাহলেও সেটা হবে, সমস্যা নেই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাই হয়। আর আমি বলছি মনে রাখার ক্ষেত্রে যদি কেউ ভুলে যাও তাহলে একদম স্টেপ বাই স্টেপ করে আসলাম। হ্যাঁ উঠাও। ওকে, এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বর, হ্যাঁ চ্যাপ্টার 3 এর উদাহরণ এটা, ঠিকই বলছো। প্রমাণ আছে বইয়ে, করে নিতে পারো ইচ্ছে করলে। হ্যাঁ এখন দেখো বলছে যে প্রমাণ করো যে পি আর ও কিউ এস এর অন্তর্গত আয়তক্ষেত্রের চতুর্ভুজটির বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। তোমাদের মনে আছে কিনা দেখো তো, এটা কোন উপপাদ্যটা বলো তো? যে একটা বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজ আছে, এটা মনে আছে কিনা দেখি তোমাদের। এটা যদি একটা হ্যাঁ একটা বৃত্ত যদি হয়, তাহলে এখন এখানে যদি আমরা একটা চতুর্ভুজ মনে করে রাখলাম, বৃত্তে অন্তর্লিখিত পি কিউ আর এস, এই যে একটা চতুর্ভুজ আঁকলাম বৃত্ত অন্তর্লিখিত, এবং পি আর ও কিউ এস দুইটি কর্ণ। তাহলে পি আর মানে হলো এটা, এবং কিউ এস হলো এটা। তাহলে পি আর এবং কিউ এস যদি দুইটি কর্ণ হয়, পি আর এবং কিউ এস হলো দুইটা কর্ণ, তাহলে এখন এখানে প্রমাণ করতে বলছে কি যে অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান, মানে বিপরীত বাহুদ্বয়ের। তার মানে হলো কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র মানে কি, এখানে কর্ণ দুইটা, একটা হলো পি আর আরেকটা হলো কিউ এস। পি আর ইনটু কিউ এস সমান হলো কি বিপরীত বাহুগুলোর অন্তর্গত, তারপর পি কিউ ইনটু আর এস প্লাস পি এস ইনটু কিউ আর। এটাই প্রমাণ করতে বলছে যে চতুর্ভুজের কর্ণ এর অন্তর্গত আয়তক্ষেত্র চতুর্ভুজটির বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান, মানে এটা আমরা প্রমাণ করতে বলছি যে কর্ণ দুইটাকে যদি গুণ করি তাহলে বিপরীত বাহুগুলাকে গুণ করলে সমষ্টি সমান হবে। হ্যাঁ দেখি কে বলছে কোন উপপাদ্যটা, এটা মনে আছে কিনা দেখো। হ্যাঁ তোমাদের বইয়ে দুইটা উপপাদ্য আছে, একটা হলো টলেমির আর একটা হলো ব্রহ্মগুপ্ত, মানে নাম দিয়ে আর কি যারা আবিষ্কার করছে বা যে উপপাদ্যটা প্রমাণ করছে আর কি, যার পদ্ধতি আমরা বলি সেটা হলো, এটা হলো টলেমির। খুবই সহজ প্রমাণ, আমি তোমাদের দেখিয়ে দিই, হয়তো বা অনেকে অনেক আগে করছে ভুলে যেতে পারে, আমি করে দিলে মনে থাকবে। আর যারা পারো তারা তো পারো, অনেকে পারো আমি জানি, তারপর আমি প্রমাণটা দেখিয়ে দিই। দেখো এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে যে কোণটা আছে দেখো, এই কোণ, এই কোণের সমান করে এখানে একটা কোণ এঁকে নিব, এটা এঁকে নিলাম মনে করো, এই কোণের সমান করে এখানে একটা কোণ এঁকে নিলাম, এবং এটা আমরা অঙ্কনের সময়টা ধরে নিলাম যে এই কোণটা থেকে বড় আমরা ধরে নিয়ে তারপর আমরা এখানে আরেকটা অঙ্কন করলাম যে এটা যদি x হয় এটাও x, আমরা x টুকু ই করে দিলাম। দেখো দেখা যাচ্ছে কিনা, আমরা এখানে একটুকু সমান করে এখানে একটুকু নিলাম। আর এই ধরনের উপপাদ্য প্রমাণের জন্য আমরা যে সদৃশকোণী ত্রিভুজের সাহায্য নেই। তাহলে এখন সদৃশকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে আমরা প্রমাণটা করে ফেলবো। সেটা দেখো এখানে এখন নাম দিলাম, এটা যদি আমি পি এম বলি, তাহলে পি এম, এই যে এম পি এস এবং কিউ পি আর, এই দুইটা কোণ সমান, কিন্তু এখানে আমরা অঙ্কনটা সমান করে নিছি। এখন আমরা প্রমাণে চলে যাই সরাসরি, এগুলা বিশেষ নির্বাচন তোমরা নিজেরা লিখে নিও। আমরা সরাসরি প্রমাণে চলে যাই। দেখো প্রমাণে করতে গেলে প্রথম কাজ হলো, এই যে দেখো এখানে ছোট যে ত্রিভুজটা, দেখো এখানে এই যে একটা ত্রিভুজ, এই এক্স কোণটা নিয়ে এই যে একটা ত্রিভুজ, দেখো এখানে নাম বলি আমরা ত্রিভুজ পি কিউ আর। আর আরেকটা ত্রিভুজ হলো এখানে পি এস এম বা পি এস এম। দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে সেগুলো আমরা এখনই খুঁজে পেয়ে যাব। যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, একটা কোণ হলো যে কোণ কিউ পি আর, মানে উপরের কোণটা সমান হবে এম পি এস, কোণ এম পি এস। তারপর আবার দেখো
এই কোণ তো সমান লিখে ফেললাম। এখন আরো দুইটা দেখো, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ যেহেতু নিছি, তার মানে দুইটার মধ্যে কমন কোণ নিতে হবে আমাদের। সেটা দেখো, এখানে আমরা যদি বলি এই কোণটা নিয়ে যদি চিন্তা করি, দেখো এই কোণটা এবং এই কোণটা নিয়ে যদি চিন্তা করি, দেখো তাহলে এটা হলো পি এস কিউ, এই কোণটা এবং পি আর কিউ, এই কোণটা দুইটা দেখো একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ, এবং একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয় সেটাও আমরা জানি। তাহলে আমরা বলতে পারবো যে কোণ, এই ত্রিভুজে কোণ কিউ বা পি আর কিউ, পি আর কিউ সমান হবে কোণ পি এস কিউ, পি এস কিউ। দেখো পি কিউ এর উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ, এই পাশে একটা আর এই পাশে একটা। দেখো তাহলে অবশিষ্ট কোণ থাকে সেটাও তো আমরা সমান লিখে দেব। দুইটা কোণ যেহেতু সমান হয়ে গেল, অবশিষ্ট থাকে এখানে থাকে এটা, মানে পি কিউ আর, কোণ পি কিউ আর সমান হলো, তাহলে এটার মধ্যে অবশিষ্ট থাকলো এই কোণটা, মানে পি এম এস, কোণ পি এম এস। তার মানে আমরা সদৃশ পেয়ে গেছি। দেখো এখানে সদৃশ কিন্তু হয়ে গেল। এখন সদৃশকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্য আছে সেটা আমরা লিখতে পারি, কারণ হলো আমাদের যে কাজগুলো দরকার সেগুলো বাহু দরকার এবং কর্ণ দরকার, সেটা নিয়ে আমরা কাজ করব। সুতরাং আমরা লিখতে পারি কি, দেখো প্রথম কাজ হলো এই যে এক্স, এক্স এর বিপরীতে আছে কিউ আর টা, আমরা এটা লিখবো কিভাবে, দেখো যে এক্স কোণ ছিল এটা, এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটা যদি আমরা ভাগ করি কিউ আর ভাগ, তাহলে ওই ত্রিভুজে এই কোণের সমান ছিল এই কোণটা, নাম হলো কি এস এম ডিভাইডেড এস এম, সমান হলো। এখন আবার এই যে এই কোণটা দেখো, এই কোণটা বিপরীত বাহুটা হলো পি আর, তাহলে আবার লিখতে পারবো পি আর ডিভাইডেড হলো, এখানে এটা সমান ছিল এই কোণটা, তাহলে এটা হলো পি এস ডিভাইডেড পি এস। তাহলে এটাকে যদি আমরা আর আর গুণ করে রাখি তাহলে কি লেখা যায়, যে পি এস ইনটু কিউ আর সমান পি আর ইনটু এস এম। দেখো বুঝতে পারছো কিনা, এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 1 নং সমীকরণ। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমি বাকি অংশটুকু দেখাই দিচ্ছি, এটা দেখো আগে। তাই এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? আমরা সদৃশ কোণে প্রমাণ করলাম, করে সমান যে কোণ সেই সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত নিলাম। ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে। তাহলে এটা হলো 1 নং সমীকরণ হয়ে গেল। এখন আমরা 2 নং সমীকরণটা বের করতেছি, সেটা দেখো, এটা মুছে তারপর 2 নংটা বের করব। তাহলে আমাদের কিন্তু এই অংশটুকুর কাজ শেষ। এখন আমাদের নিতে হবে এই পাশে এই অংশটুকু দরকার আমাদের, তার মানে এই ত্রিভুজ নিতে হবে। তাহলে এই ত্রিভুজ বানাইতে হলে কি দুই পাশে আমরা যোগ করব একটা জিনিস, সেটা হলো আর পি এম। এই যে কোণটা আছে এই কোণটা আমি কি করব, দুই পাশে যোগ করব। তাহলে যোগ করলে এই পাশেরটা হবে এইটুকু আর ওই পাশেরটা হবে এইটুকু। দেখো আমরা এই কোণটাকে আমরা দুই পাশে যোগ করে দিলাম, মনে করো যে এই বাহুর সাথে এই এই কোণটুকু আর কি, বা এই কোণের সাথে এই পাশের ছোট কোণের সাথে এই মাঝখানে কোণটা যোগ করে দিলাম, উপরের ছোট কোণটার সাথে মাঝখানে কোণটা যোগ করে দিলাম, দুই পাশেই এই কোণটুকু যোগ করছি। তাহলে আমরা পেয়ে গেছি এইটা সমান এটা পেয়ে গেছি। তাহলে এখন দেখো আবার আমরা কি লিখতেছি, আবার দেখো তাহলে এখন একটা ত্রিভুজ হলো যে পি কিউ এম, এই যে ত্রিভুজটা দেখো, আবার ত্রিভুজ পি কিউ এম এবং আরেকটা ত্রিভুজ কি এই যে এটুক যোগ করছি, তারপরে এটা হলো এখানে আসলো, এটা পি আর এস, ত্রিভুজ পি আর এস। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে সেটা এখন আমরা দেখব। তাহলে প্রথম তো এই কোণটা পেয়ে গেছি মিল, যে কোণ কিউ পি এম, কিউ পি এম সমান হলো কোণ আর পি এস, আর পি এস, এটা সমান। কারণ আমরা সমান কোণের সাথে যোগ করে দিছি মাঝখানের টুকু, আমরা সমানই পেলাম। এখন আরো বাকি যে কোণগুলো আছে সেটা দেখি। প্রথম ত্রিভুজটা নিচ্ছি পি কিউ এম, দেখো পি কিউ এম এই ত্রিভুজ, এই ত্রিভুজে বাকি কোণগুলো কিভাবে সমান সেটা আমরা দেখতেছি। দেখো যে এখানে এই কোণটা উপরের কোণটা দেখো, এটা দেখো
যে পি এস এর উপর পি কিউ এস এবং পি আর এস, এই কোণটা দেখো দুইটাই দেখো একই চাপ পি এস এর উপর বৃত্তস্থ কোণ। যে এটাকে যদি আমরা এখন বলি এন, তাহলে এইটাও হলো এন, মনে করলাম যে পি কিউ এস মানে হলো এই কোণটা, আবার পি আর এস এটা হলো এই কোণটা, তার মানে দুইটা কোণে হলো সমান বৃত্তস্থ কোণ একই চাপের উপর। কোণ পি কিউ এম সমান কোণ হলো পি আর এস, তার মানে দুইটা কোণ সমান পেয়ে গেছে। এখন অবশিষ্ট যে কোণটা থাকে সেটাও তো সমান হবেই, সেটাও আমরা লিখতে পারবো যে অবশিষ্ট যে কোণ, অবশিষ্ট থাকে কি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা লিখেছি এখানে, আর ওটা তো নিয়েছি আগেই, তো অবশিষ্ট থাকে এই কোণটুকু। এটা যদি আমি ধরো এটাকে এক নাম দিলাম বা কি নাম দেবো, এটা এ দিলাম, ছোট হাতের এ, তাহলে এই ত্রিভুজে অবশিষ্ট কোণটা থাকে সেটা হলো এই যে এখানে এটা হলো যে অবশিষ্টটা। আরে কল দিছে, লাইট তো কেটে যাবে। কাটে নাই, ঠিক আছে। দেখো তাহলে এখন অবশিষ্ট কোণটা তিনটা, আবার কি পেয়ে গেছি আমরা, অবশিষ্ট কোণটা এখন লিখে ফেলি। তাহলে এই পি কিউ এম এই ত্রিভুজে অবশিষ্ট থাকে হলো কিউ এম পি, তাহলে কোণ কিউ এম পি সমান হলো, আর এই পি আর এস এই ত্রিভুজে অবশিষ্ট কোণ হলো এটা, তাহলে এটা পি এস আর, কোণ পি এস আর, পি এস আর এটা অবশিষ্ট ছিল। এখন তার মানে এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেল, সদৃশ হয়ে গেল, তাহলে সদৃশ কোণী সদৃশ। তাহলে এখন আমরা এখানে আবার বৈশিষ্ট্য নেব। তাহলে এখন দেখো বড় যে কোণটা ছিল, এই যে এই কোণটা, বড় যে কোণটা যোগ করছিলাম, এটার বিপরীত বাহুটা নিলাম প্রথমেই, মনে করো। তাহলে এটার বিপরীত বাহু হলো কোনটা, এই যে কিউ এম, তার মানে পি কোণের বিপরীত বাহু হলো কিউ এম, বা এই যে এটার বিপরীত বাহু হলো কিউ এম, সুতরাং কিউ এম ডিভাইডেড, তাহলে এখানে হলো পি চলে গেল, তাহলে আর এস থাকতেছে। দেখো এখানে বড়টার বিপরীতে আছে যে আর এস, আমরা কোণের বিপরীত বাহু নেই আর কি, আর এস সমান, আর এখানে যে কোণটা ছিল অবশিষ্ট, তাহলে এটা ছিল, এটার বিপরীত বাহু হলো পি কিউ। দেখো এই যে এটার বিপরীত বাহু হলো পি কিউ, তাহলে হলো পি কিউ ডিভাইডেড, এবার আমরা ছোট ত্রিভুজে যাই ওটাতে, তাহলে এখানে অবশিষ্ট কোণ ছিল এটা, তাহলে এটা হলো পি আর, দেখো এখন আবার আর আর গুণ করো, গুণ করলে কত হলো, পি কিউ ইনটু আর এস, তাহলে পি কিউ ইনটু আর এস সমান পি আর ইনটু কিউ এম। এখন এটা 2 নং সমীকরণ দিয়ে দাও, এটা হলো 2, এখন 1 আর 2 যোগ করো, তাহলে অ্যানসারটা চলে আসবে। বুঝতে পারছো কিনা দেখো, এখন 1 এবং 2 যদি যোগ করে দাও তাহলে কিন্তু অ্যানসারটা চলে আসবে, এটাই চলে আসবে যে 1 যোগ 2, এটা যদি করি আমরা তাহলে কি আসে দেখো, এই পাশে আসতেছে পি এস কিউ আর, পি এস ইনটু কিউ আর প্লাস এই পাশে আসতেছে পি কিউ ইনটু আর এস, পি কিউ ইনটু আর এস সমান, ডান পক্ষে এখানে হলো পি আর, এখানেও পি আর আছে, এখানেও পি আর আছে, দুই পাশে পি আর কমন নিব, তাহলে থাকে এস এম এবং প্লাস কিউ এম, তাহলে এস এম প্লাস কিউ এম আমরা কমন নিয়ে নিচ্ছি। এখন এই এস এম এবং কিউ এম এই দুইটা মিলে দেখো, এস এম এবং কিউ এম দুইটা মিলে হলো কিউ এস, তার মানে প্রমাণটা হয়ে গেল পি আর ইনটু কিউ এস প্রুফ। বুঝতে পারছো না দেখো, আশা করি বোঝার কথা। এটা গ নাম্বারটা করে আজকে ক্লাস শেষ করবো। গ নাম্বারটাও তোমাদের নতুন হতে পারে, এটা হয়তো বা তোমাদের বইয়ে নাও থাকতে পারে। হ্যাঁ, এবার গ নাম্বারটাতে আসি, গ নাম্বারটা করে আজকে ক্লাস শেষ করবো। হ্যাঁ ওকে, তাহলে এটা তো প্রমাণ হয়ে গেল। আর একই প্রমাণ বা একই পড়া দেখা যাচ্ছে তোমাদের অনেকবার রিপিট করা হচ্ছে, জানো, এগুলো তোমাদের বারবার বলার উদ্দেশ্য হলো বুঝতে পারবা ভালো।
এবং এগুলা বুঝলে পরীক্ষার মধ্যে লিখতে কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, গ নাম্বারটা দেখো, গ নাম্বারটাতে আবার বলে দিছে কি যে এখানে যে পি আর যদি ব্যাস হয়, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তারপর আমি বলে দিই, যেহেতু শুরু করছি, যারা ভুলে গেছে তাদের জন্য একটু রিভিশন হয়ে গেল। খুবই সহজ প্রমাণ। দেখো ওখানে আবার বলে দিচ্ছে কি যে পি আর হলো ব্যাস, এখানে কিন্তু পি আরটা ব্যাস বলে দিছে, তাহলে পি কিউ আর এস ছিল না, পি আরটা ব্যাস বলে দিছে। আচ্ছা যদি বলে দেয় তাহলে এখন এখানে পি আরটা ব্যাস বলে দিছে। তারপর এখানে আমাদের তো ই ছিলই পি কিউ আর, আর ওই পাশে ছিল পি কিউ আর এস, এই পাশে ছিল আর কি। ওটা আমাদের যদিও দরকার না আর কি, এটা আছে আমরা লিখে দিলাম, কিন্তু এটা আমাদের দরকার না, আমাদের দরকার হলো এই পাশের টুকুই শুধু। তাহলে এখানে বলছে কিউ এফ লম্ব, তার মানে কিউ এফ টা লম্ব পি আর এর উপর, এটার উপর এখানে একটা লম্ব আছে, দেখো এখানে একটা লম্ব, এটা যদি এফ হয় তাহলে এখানে প্রমাণ করতে বলছে কি যে পি এফ যে কিউ এফ স্কয়ার, কিউ এফ স্কয়ার সমান পি এফ ইনটু আর এফ। এটা প্রমাণ, খুবই সহজ প্রমাণ। তোমাকে জাস্ট যে কাজটা করতে হবে সেটা উপরের যে ত্রিভুজটা, এই ত্রিভুজ এবং নিচের যে ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী, এটাই প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করলে প্রমাণটা হয়ে যাবে। তোমাদের কাজ হলো শুধু এই দুইটা ত্রিভুজ যে সদৃশ কোণী, সেটাই তোমাকে একটু ই করতে হবে, যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সদৃশ কোণী, এটাই প্রমাণ করব। এবং প্রমাণের জন্য দেখো খুব সহজ একটা নিয়ম হলো, প্রথম কাজ হলো এই যে ত্রিভুজটা দেখো এখানে পি কিউ আর, কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি, কারণ হলো অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এখানে পি কিউ আর হলো 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ যদি হয়। আবার এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি। এখন দেখো এই যে এই কোণটা কিন্তু দেখো দুইটাতেই সাধারণ আছে, মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, বড় যে ত্রিভুজটা এবং ছোট যে ত্রিভুজ, দুইটার ক্ষেত্রে এটা কমন কোণ। তো কমন যদি থাকে তাহলে আমরা বলতে পারবো কি অবশিষ্ট থাকে এটা এবং এটা। বড় ত্রিভুজের ক্ষেত্রে হলো এটা অবশিষ্ট, আর ছোট যে ত্রিভুজটা এটা নিলাম যে পি কিউ এফ, এটাতে এটা হলো অবশিষ্ট। তার মানে এটা যদি এক্স হয় এটাও এক্স। বুঝতে পারছো কিনা দেখো, এটাও এক্স, তাহলে এটা এক্স হলে এটাও এক্স। আর এখন তো আমরা সমান হয়ে গেল, মানে দুইটা ত্রিভুজ দেখো কিভাবে প্রমাণ হয়ে যায়, এটা 90 ডিগ্রি আবার এটা 90 ডিগ্রি, এইটা এটা সমান, তাহলে অবশিষ্ট থাকে এটা, এটা যদি ওয়াই হয় তাহলে এটাও কি হবে ওয়াই। তার মানে এখন দুইটা ত্রিভুজ কি হয়ে গেল? সদৃশ কোণী হয়ে গেল। এখন শুধু বাহুর অনুপাত নিলেই প্রমাণটা হয়ে যাবে। বুঝতে পারছো কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো। যদি কারো সমস্যা থাকে তাহলে আমি বলে দেবো, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি, যেহেতু দুইটা ত্রিভুজ সদৃশ কোণী প্রমাণ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যাই নেই, প্রমাণটা হয়ে যাবে খুব সহজেই। আমরা যদি যে এই উপরে যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের যদি আমি এই বাহুটা নেই, পি এফ টা নেই, তাহলে পি এফ কে যদি আমি ভাগ করি, পি এফ টা নিচে কি এক্স এর বিপরীত বাহু, তাহলে এখানে এক্স এর বিপরীত বাহু হলো কিউ এফ, কিউ এফ সমান, আমার আরো দরকার হলো ওয়াই এর বিপরীত বাহু। দেখো ওয়াই এর বিপরীত বাহু হলো কিউ এফ, কিউ এফ, আর এখানে ওয়াই এর বিপরীত বাহু হলো আর এফ বাই আর এফ। এখন আর আর গুণ করো, তাহলে পি এফ ইনটু আর এফ সমান হলো কিউ এফ স্কয়ার। খুব সহজ প্রমাণ। বুঝতে পারছো কিনা দেখো, হ্যাঁ যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো। তোমরা আমাকে একটা এইচডব্লিউ করে দিও, সেটা হলো 6 নাম্বার প্রশ্নটা। দেখো 5 নাম্বারের হয়তো বা গ নাম্বারটা পারবে না, গ নাম্বারটা অনেকেই পারবে না, অনেকেই পারবে, আবার গ নাম্বারটা আমার করে দিতে হবে হয়তো। তাহলে তোমরা 6 নাম্বারটা 5 এর ক খ এবং 6 নাম্বারটা এটা এইচডব্লিউ করে আমাকে দেখাও। 6 নাম্বারটা পারবে, কারণ এগুলো করাইছি, কয়েকদিন আগেই করিয়েছি। তো তোমাদের এইচডব্লিউ থাকবে 5 এর সম্পূর্ণটা পারলে সম্পূর্ণ, আর যদি সম্পূর্ণ না পারো ক খ এবং 6 নাম্বার সম্পূর্ণ তোমাদের এইচডব্লিউ থাকবে। তাহলে এটা এইচডব্লিউ হলো 5 এর, যদি সম্পূর্ণ পারো সম্পূর্ণ আর কি, যে 5 এবং 6
এই দুটো SW 6 নাম্বারটা পারবে, 5 নাম্বারে গ নাম্বারটা হয়তো অনেকে পারবে না, এটা আমি আগামী ক্লাসে যদি না পারো বুঝিয়ে দিব, তবে পারলে তো ভালোই। তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস থাকলো, আগামী ক্লাসে আবার পরবর্তী অংশগুলো দেখবো। তাহলে তোমরা এইগুলো SW করে জমা দিবে, অনেকে SW জমা দেয় না। হ্যাঁ দেখবো SW দেখে নেবো তো তোমাদের ক্লাসের আগে দেবো, ক্লাস টাইম হওয়ার আগেই দেখবো, কারণ অনেকগুলা ক্লাসের SW দেখি তো, এজন্য যে ক্লাসটা সামনে আসে সেই ক্লাসের গুলাই দেখি আগে। তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আর এই SW গুলা করে জমা দিও আগের মতোই, এবং আগামী ক্লাসে আমরা যেগুলো সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। তা অবশ্যই দোয়া করবো সবার জন্য, আমার জন্য দোয়া করো, সবাই ভালো থাকো।